কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে তার দপ্তর থেকে আমার কাছে একটা ফোন এসেছিল। সম্ভবত 23 তারিখ শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন প্রকাশ্যে, কিন্তু সেটা ভার্চুয়াল। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে, সেইখানে বড় স্ক্রিন কাটিয়ে তিনি সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। এই খবরটি আমার কাছে যখন এসে পৌঁছায় তখন আমি ঠিক করি যে আগের খবরটি ড্রপ করে এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ দেশের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সে সম্পর্কে তার প্রতিক্রিয়া। এই যে বিশ্ব থেকে 228 জন তালিকাভুক্ত করা হয়েছে, এখন নিজেদের তালিকাভুক্তি করেছে 228 জন, আমি বলেছিলাম 200-এর বেশি উনি বলেছেন। তো এই 228 জন নানান রকম প্রশ্ন করবেন। সময়টা কিন্তু এখনো ঠিক হয়নি। ডেট 23 তারিখ, মানে একটা মোটামুটি ঠিক হয়েছে, সময়টা দুপুরের দিকেই হবে, কিন্তু সঠিক সময় এখনো ঠিক হয়নি। অনেকগুলো ব্যাপারের সঙ্গে জড়িত আছে। একটা সাংবাদিক সম্মেলন করতে গেলে তার অনেকগুলো পেরিফেরিয়া আছে, সেগুলো ঢেকে নিয়ে করতে হয়, মানে ঢুকিয়ে নিয়ে করতে হয়। তো এর পারমিশন, ওর পারমিশন, তারপরে সমস্ত বিদেশি সাংবাদিক আছে। ইতিমধ্যে হয়েছে কি, দেশ বিদেশ থেকে আওয়ামী লীগের সৎ নেতা মন্ত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছেন। তারা সব বিদেশ থেকে আসছেন, দেশ থেকে আসছেন, এসে উপস্থিত হচ্ছেন। কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে তারা সবাই উপস্থিত হয়ে যাবেন। এখন আমাকে বলা হয়েছে যে যেহেতু আপনি প্রথম এসে অ্যাপ্রোচ করেছিলেন, তাই প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আপনি যদি পারেন তাহলে আপনি ওই দিনকে আসবেন। কিন্তু 23 তারিখ, আজকে হচ্ছে 19, কালকে 20। আমাকে পৌঁছতে গেলে আমাকে 23 তারিখ সকালে রওনা হতে হবে। কিন্তু আমার এখানে যা কাজ আছে সেই সমস্ত কাজকর্ম সেরে আমার 23 তারিখে ওখানে উপস্থিত হওয়াটা একরকম মুশকিলের ওপরে মুশকিল। মানে কোনো মতেই আমি সেখানে পৌঁছাতে পারবো না। হিসেব যা করে দেখলাম, তা ভালো আগে তো খবরটা দিয়ে দিন, আমার দিয়ে দিই। আগে তো আমার পৌঁছানোটার বেশি দরকার নেই, খবরটা আগে দরকার। খবরটা করার জন্য আমি আগে প্রেফারেন্সটা খবরটা দিয়ে দিলাম। তো এখন আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল প্রধানমন্ত্রী প্রকাশ্যে আসছেন না কেন। আমিও আপনারা বলেছিলাম যে ধীরে ধীরে খোলস মুক্ত হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের নেতারা প্রেস কনফারেন্স করছেন। এরপর খুব শিগগিরই শেখ হাসিনা হয়তো ভার্চুয়ালি নইলে একদম টিভির সামনে বসে তিনি ভাষণ দেবেন। মনে নিশ্চয় থাকতে পারে 2-3 দিন আগের খবর। এই যে সাংবাদিক সম্মেলন যেটা করা হয়েছিল, নিজম মজুমদার রাজের সাংবাদিক সম্মেলনটা করেছিলেন, সেখানে তারপর আপনার বিদেশ মন্ত্রী যে যিনি ছিলেন, নামটা আমার মনে থাকে না, তো যাই হোক, সেটা নাকি ফেসবুকে দেওয়া হয়নি। এই নিয়ে নাকি নানান চাপানোতর সমস্ত কিছু দলের মধ্যে চলছে। আর কলকাতার যে নেতারা রয়েছে নিজেদের মধ্যে খেয়েই অপরকে গালাগালি, ও অন্যকে গালাগালি, এই সমস্ত করেই বেড়াচ্ছেন। তারা নিজেরা শেষ হয়েছেন, দলটাকেও শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। তো তিনি এখন সমস্ত খবর রাখেন। প্রধানমন্ত্রী ঠিক করেছেন তিনি একদম সৎ, যেমন গতবার একবার যাওয়ার সময় উনি আরাফতকে নিয়ে গেছিলেন, বিদেশ যাওয়ার সময় আরাফতকে নিয়ে গেছিলেন, কোথাও একটা গেছিলেন যেন মনে হয়, আমি খবরটা করেছিলাম। সেখানে আপনাদের মন্ত্রী আরাফত গেছিলেন তার সঙ্গে, বা আরাফতের সঙ্গে কোনো একটা কানেকশন ছিল, আমার মনে পড়ছে না, আমি তাড়াহুড়ো করে বসেছি। তো যখন এই খবরটি যখন ওনার দপ্তর থেকে জানানো হয় যে আপনি পারলে 23 তারিখে আপনি সকালবেলা চলে আসুন, আপনার জন্য উনি একটি সিট বুক করে রেখে দিয়েছেন। তা আমি হ্যাঁ না কিছুই বলিনি, কারণ আমার বাবার সময় ছিল না। আজ 19 তারিখ, তারপরে কি আছে না আছে আমায় দেখতে হবে, দেখে নিয়ে আমার তো বললেই তো আমি চলে যেতে পারবো না। এখানে দিল্লি যাওয়া মানে আমার ওখানে 1-2 দিন থাকতে হবে, তারপরে তো আমার ওখান থেকে ফিরে আসতে হবে, অনেক ঝামেলা আছে। তারপর টিকিটের ঝামেলা,
এখন আমার টিকিটের অ্যাভেলেবিলিটি একটুখানি কম আছে, তো এই সমস্ত মিলিয়ে আমার যাওয়া হয়তো অনিশ্চিত আছে, কিন্তু খবরটা আমি পেয়ে যাব। খবর আপনাদের খবর দিয়ে দরকার, খবর আমি আপনাদের দিয়ে দেবো। এদিকে দেশের মধ্যে কি হয়েছে, দেশের মধ্যে আমি বলছিলাম না, দেশের নির্বাচন হওয়া খুব মুশকিল, হবে না। একটা আমি কপি করেছিলাম যে শেখ হাসিনার ব্যাপারে আবার ফিরে আসছে একটু পরে, এটা না বললে আবার ওটা হবে না। তো আমি একটা খবর করেছিলাম, সেখানে বলেছিলাম যে জামাত বলেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হয় যে নিরাপত্তা বেষ্টনী পাচ্ছেন, তিনি যে প্রোটোকল পাচ্ছেন, আমরা কেন পাবো না? কারণ 95% কাজ তো আমরা করেছি, 5% কাজ তো ওই বিএনপি করেছে। তাহলে তারেক রহমান যদি এই প্রোটোকল পায়, তাহলে আমরা পাবো না কেন? সেই নিয়ে গতকালকে জামাতের একটা প্রতিনিধি দল তারা গিয়ে ডক্টর ইউনূসের উপরে চড়াও হয়ে তারা বলে আগামী 7টা কার্যকরী দিনের মধ্যে যদি তাদের নেতার প্রোটোকলের ব্যবস্থা সরকার না করে, তাহলে কোনোভাবেই তারা এই নির্বাচন হতে দেবে না। ঠেলা বলছে। এবার আমি যেটা বলেছিলাম, যে কোনো কারণে হোক একটা নির্বাচনে একটা ব্যাঘাত ঘটবে, একটা ইস্যু খোঁজা হবে। এখন জামাত জানে যে আমি যাই করি না কেন, যদি এই ফাঁকা মাঠে বিএনপি আর তিনি খেলেন জামাতের আমির, তাহলে তিনি মানে জামাতের আমির 10 গোল খেয়ে যাবেন, কারণ ভোটের শতাংশ তাদের থেকে ভালো কেউ জানে না। এই অবস্থায় এখন ইউনূস পড়েছেন প্যাচে। ইউনূস কি করবেন? এখন কত লোককে কত গার্ড দেবেন? এখন জামাতের আমিরকে গার্ড দিলেই আবার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে আমির রয়েছে সে এসে বলবে আমি ছোট কি আছে, আমাকেও দিতে হবে। এইভাবে সংখ্যা বাড়তে থাকবে। এটা ইউনূসের পক্ষে একটা ভীষণ জ্বালার ব্যাপার। তো এই নিয়ে একটা ব্যাপার চলছে, মানে গন্ডগোল চলছে। এদিকে খলিলুর রহমান আজকে আবার চীনের সঙ্গে, তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন, সেটা হচ্ছে তিস্তা ব্যারেজকে উন্নয়ন করা নিয়ে। মানে যেটা আমেরিকা বারণ করেছিল সেই দিকে আবার যাচ্ছে, আমেরিকাকে আর উপেক্ষা করছে। এবার ইচ্ছে করে ইউনূস যেমন পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করেছিল, এবার আমেরিকার সঙ্গে ঝগড়া করতে চাইছে যে তুই তো হয়তো স্থান দিবি না, আমায় জায়গা দিবি না, আমায় ত্যায্য করেছিস, আমিও তোকে ত্যায্য করলাম, তোর কোনো কথা শুনবো না। তা এখন আমি মরবো, তারপরে তো আমি শেষ দেখে মরবো, এরকম করে দেশটাকে আমি একদম ধ্বংস করে দিয়ে যাবো। তো চায়নাকে আবার ডাকার জন্য খলিলুর রহমানকে পাঠানো হয়েছিল। খলিলুর রহমান আজ সকালবেলা গেছিলেন, 8টা থেকে 8টা 35 অব্দি খলিলুর রহমানের সঙ্গে চায়নার রাষ্ট্রদূতের সঙ্গে একটা মিটিং হয়েছে। আর এর মধ্যে 14ই জানুয়ারি রাতে গুলশান এলাকায় যখন তারেক রহমান ফিরছিলেন, সেই সময় সমস্ত মানে নিরাপত্তার বেষ্টনী ভেঙে একটা মোটরসাইকেল ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে একটা ওই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটা খাম সেটে দিয়ে চলে যায়। এই খামের মধ্যে কি আছে সেটা নিয়ে এখন তারপরে বলেন যে আমাকে খামটা দিন। খামটা নিয়ে তারে খুলেছে, তার মধ্যে কি লেখা আছে সেটা নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই। অনেকে বলছে, দুর্মুখেরা বলছে, আমি বলছি না, দুর্মুখেরা বলছে সেখানে নাকি সাবধান লেখা আছে। কে লিখলো লাল অক্ষরে সাবধান, কেন লিখলো, মানে কোন উদ্দেশ্যে লিখলো, সেসব কিন্তু কিছু লেখা নেই। দুর্মুখেরা বলছে, আমি বলিনি, তারা বলছে। এই অস্থির পরিস্থিতির মধ্যে এই সরকার এখন শেখ হাসিনা সামনে এলে তারা কি করে আমি সেটা দেখব। শেখ হাসিনা একদিন আসেননি সামনে, তিনি ভার্চুয়ালি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন, জেলা উপজেলার নেতাদের সঙ্গে কথা বলেছেন, তার দল একটা সাংবাদিক সম্মেলন করেছে, তাতেই এই মানে কাণ্ড। এবার তিনি সামনে আসছেন, সরাসরি দেশি বিদেশি সংবাদ প্রতিনিধিদের সরাসরি প্রশ্নের সরাসরি জবাব দেবেন। সেনাবাহিনী নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস শুনুন। সেনাবাহিনী যে নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস
আমি গত এক সপ্তাহ আগেই সেটি নিয়ে আলাপ করেছি। সেনাবাহিনী যে কতটা সিরিয়াস পুরো নির্বাচনের পক্ষে, নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ হয়, সুষ্ঠু অবাধ ভাষায়, এটা শুধু ভাষায় আছে, কিন্তু অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। কিন্তু সেই নির্বাচনও করবার জন্য সেনাবাহিনী কিন্তু মরিয়া, অ্যাক্টিভ। পেছনে বহু কারণ আছে। সেনাবাহিনী গত প্রায় 1.5 বছর যাবৎ বাহিরে আছে, ক্যান্টনমেন্টের বাইরে। এটি সেনাবাহিনীর জন্য অবশ্যই অস্বস্তিকর। সেনাবাহিনী চাইছে যে একটা নির্বাচিত সরকার আসুক, সেটি যেমনই হোক, আসলে তারা ব্যারাকে ফিরে যাবে। আগামী 28 ফেব্রুয়ারি তাদের সর্বশেষ মাঠে থাকার দিন। 28 ফেব্রুয়ারি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ 1 মার্চ থেকে বাংলাদেশের মাঠে, ময়দানে আর সেনাবাহিনী থাকবে না যদি কোনো বিশেষ পরিস্থিতি না ঘটে। গতকালকেও সেনাপ্রধানের নেতৃত্বে একটি অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা, ঢাকা সেনানিবাস এবং সারা বাংলাদেশে বিভিন্ন সেনানিবাসে অবস্থানরত, বিদেশে অবস্থানরত এবং বিভিন্ন বাহিনীতে প্রেষণে নিয়োগপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও অনলাইনে এই অফিসার্স অ্যাড্রেসে উপস্থিত থাকেন এবং এই অফিসার্স অ্যাড্রেস থেকেও নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করবার আশাবাদ ব্যক্ত করা হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত ও রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের সুযোগ নেই। গতকাল ঢাকা সেনানিবাস প্রাঙ্গণে আয়োজিত পৃথক 2টি সভায় সৈনিকদের সাথে দরবার এবং কর্মকর্তাদের সাথে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান এসব নির্দেশনা দেন। সভায় ঢাকার বাইরে অবস্থানরত কর্মকর্তারা, ঢাকার বাইরে বা বিদেশে, আমি খানিক আগে বললাম, যে যেখানে কর্মরত আছেন তারা অনলাইনে অংশগ্রহণ করেছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, সেনাপ্রধান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এমন একটি সর্বাঙ্গীন নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে যাতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ নির্বিঘ্নে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারেন। ভোটাধিকার প্রয়োগের কোনো ধরনের ভয়, চাপ বা প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়। তিনি বলেন, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষের নয়, আমরা রাষ্ট্রের, সংবিধানের ও জনগণের পক্ষে। সেনাপ্রধান দৃঢ়ভাবে উল্লেখ করেন, সেনাবাহিনীর দায়িত্ব নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত সীমাবদ্ধ। নির্বাচন শেষে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। এর বাইরে অন্য কোনো ভূমিকার প্রশ্নই ওঠে না। তার এই বক্তব্যকে নির্বাচনকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৈঠকে সেনাপ্রধান দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সেনা সদস্যদের ধৈর্য ও সংযমই এ ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রধান হাতিয়ার। কোনো উস্কানিমূলক বক্তব্য বা ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়ে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের উদ্দেশ্য সফল হয়। সম্প্রতি সেনা হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় পরোক্ষ ইঙ্গিত দিয়ে সেনাপ্রধান বলেন, সেনা হেফাজতে যেন কোনোভাবেই মৃত্যুর ঘটনা বা মানবাধিকার লঙ্ঘন না ঘটে সে বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে। কোনো অপরাধীকে গ্রেপ্তারের পর দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। সেনাবাহিনী কোনোভাবেই দীর্ঘমেয়াদী হেফাজতে রাখবে না। বৈঠকে এক সেনা কর্মকর্তা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত ও কারণ নিয়ে প্রশ্ন তুললে সেনাপ্রধান বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকার এ বিষয়ে শতভাগ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে এবং প্রতিষ্ঠিত সত্য যাতে পরিবর্তিত না হয় সে বিষয়ে রাষ্ট্রীয় দায়বদ্ধতা থাকবে। সেনাপ্রধান আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়ে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এর লক্ষ্য নির্বাচনী সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা আগেভাগেই দমন করতে হবে। ইতিমধ্যে সারা দেশে 57,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং আগামীকাল 20 জানুয়ারির মধ্যে এই সংখ্যা 1 লক্ষ অতিক্রম করবে বলে সেনাপ্রধান এই অফিসার্স অ্যাড্রেসে বলেন। বিশ্লেষকদের মতে সেনাপ্রধানের এই অফিসার্স অ্যাড্রেস বর্তমান রাজনৈতিক
রূপান্তরকালে সেনাবাহিনীর ভূমিকা, সীমা ও দায়বদ্ধতা স্পষ্ট করেছে। বিশেষ করে নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার রক্ষা এবং নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, সব মিলিয়ে এটি দেশি বিদেশি পর্যবেক্ষকদের কাছেও একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই বক্তব্যের মাধ্যমে সেনাবাহিনী যে রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবেই স্থায়ী বা প্রভাবশালী শক্তি হিসেবে থাকতে চায় না, বরং একটি নিরপেক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে দায়িত্ব শেষ করে ফিরে যেতে চায়, সে অবস্থান